গল্পকলিতে সবাইকে স্বাগতম। গল্পকলিতে আজ আপনারা শুনবেন এডগার অ্যালেন পোর একটি রচনা, ঘুম। মসিয়ে ভালডিমারের অস্বাভাবিক কেস রীতিমতো উত্তেজনার সৃষ্টি করেছিল কেন? সে বিষয়ে অবাক হওয়ার ভান দেখানোর আর কোনো কারণ আছে বলে আমি মনে করি না। পুরো ব্যাপারটাকেই বলা যায় অলৌকিক ব্যাপার। সাময়িকভাবে বিষয়টা জনসম্মুখে আনা হবে না, এই সিদ্ধান্ত নিয়েছিলাম আরও কিছু গবেষণা করার জন্য, যাতে অত্যাশ্চর্য ঘটনাটায় কিছু আলোকপাত করা যায়, বিচিত্র প্রহেলিকাকে প্রাঞ্জল করা যায়। কিন্তু গোপন করতে গিয়ে এমন কানাঘুষা শুরু হয়ে গিয়েছিল যে আসল ব্যাপারটা 5 জনের কানে না পৌঁছেছিল ডালপালা মেলে ছড়িয়ে পড়া অতিরঞ্জিত এক বিবরণ। ঢি পড়ে গিয়েছিল সমাজের নানা মহলে, এবং স্বভাবতই অবিশ্বাস আর বিদ্রূপের বন্যা বয়ে গিয়েছিল হাটবাজারে। ঠিক যা ঘটেছিল তা নিবেদন করা সঙ্গত মনে করি এই কারণে। সংক্ষেপে ব্যাপারটা এই: গত 3 বছর ধরে মেসমেরিজম বিদ্যায় আকৃষ্ট হয়েছিলাম আমি। 9 মাস আগে হঠাৎ খেয়াল হলো, পরপর এত পরীক্ষা নিরীক্ষা করা সত্ত্বেও একটা বিষয় বরাবরই বাদ পড়ে গেছে। বিষয়টা রীতিমতো অত্যাশ্চর্য তো বটেই, যুক্তি বুদ্ধি দিয়ে তার কুল কিনারাও পাওয়া যায় না। জ্যান্ত মানুষকে সম্মোহন করার চেষ্টা তো কেউ করেনি। যে মানুষটা মরতে চলেছে তাকে যদি মেসমারাইজ করা যায়, মরে যাওয়ার পর ব্যাপারটা কি দাঁড়ায় সেটা দেখাও তো দরকার। এমনও তো হতে পারে যে সম্মোহন করে মৃত্যুকে ঠেকিয়ে রাখা সম্ভব। এই ধরনের উদ্ভট এক্সপেরিমেন্টে নামবার আগে অনেকগুলো পয়েন্ট বিবেচনা করা দরকার। তার মধ্যে মূল পয়েন্ট 3টে। প্রথম, মৃত্যুর মুহূর্তে চৌম্বক প্রভাব মানুষটার উপর কার্যকর হয় কিনা। দ্বিতীয়, যদি কার্যকর হয় তবে আসন্ন মৃত্যু সম্মোহনের প্রভাবকে বাড়িয়ে দেয় নাকি কমিয়ে দেয়। তৃতীয়, কতদিন যমরাজকে ঠেকিয়ে রাখা সম্ভব। শেষের পয়েন্টটাই কিন্তু আমাকে নাড়া দিয়েছিল সবচেয়ে বেশি। অস্থির হয়ে গেলাম কৌতূহল চরিতার্থ করার জন্য। কিন্তু কাকে নিয়ে অভিনব এই এক্সপেরিমেন্টে নামা যায়? মনে পড়ল বন্ধুবর মসিয়ে আর্টেস্ট ভালডিমারের কথা। বিবলিথিকা ফরেন্সিকা বইটা লিখে তিনি যথেষ্ট নাম করেছেন, এবং ছদ্মনামে লিখেছেন ইশাসার মার্কস। তার লেখা গার্গানচুয়া আর ওয়ালেনস্টাইন, এই বই দুখানির নামও কারো অজানা নয়। মসিয়ে ভালডিমার 1839 খ্রিস্টাব্দ থেকে থাকেন নিউ ইয়র্কের হার্লেম অঞ্চলে। চেহারায় বাড়াবাড়ির ছিটে ফোটাও নেই। শরীরের নিচের দিকটা জন র্যান্ডর্ফের নিম্নাঙ্গের মতো। চুল মিশমিশে কালো, কিন্তু জুলফি ধপধপে সাদা। ফলে অনেকেরই ধারণা চুলটা আসল নয়, নকল, মানে পটচোলা। অত্যন্ত নার্ভাস প্রকৃতির মানুষ, সম্মোহনের পরীক্ষা নিরীক্ষার জন্য আদর্শ ব্যক্তি। বার 2-3 তাকে ঘুম পাড়িয়েছিলাম অতি সহজেই, বেগ পেতে হয়নি, কিন্তু নাকাল করে ছেড়েছিলেন বেশ কয়েকবার। ভদ্রলোকের ধাতটা এমনই অদ্ভুত যে আগেই আন্দাজ করা যায় না ঠিক কী ঘটতে পারে। কখনোই ওর ইচ্ছাশক্তি পুরোপুরি কবজায় আনতে পারিনি। আমরা যাকে বলি ক্লেয়ারভ্যান্স, সোজা কথায় যাকে বলে অলোক দৃষ্টি বা অতীন্দ্রিয় দৃষ্টি, এই ব্যাপারটিতে ওর উপর আস্থা রাখা যায়নি কোনো দিনই। ব্যর্থতার কারণ হিসেবে অবশ্য আমি দায়ী করেছি তার স্বাস্থ্যের টলমল অবস্থাকে। কখন যে ভালো আছেন আর কখন যে কাহিল হচ্ছেন তার কোনো ঠিক নেই। তার সঙ্গে আমার আলাপ হওয়ার মাস কয়েক আগে ডাক্তাররা এক বাক্যে রায় দিয়েছিলেন,
রোগটা দুরারোগ্য, থাইসিস, মরতে হবেই। জেনে উনি কিন্তু বিচলিত হননি, মৃত্যুকে প্রশান্ত মনে বরণ করার জন্য প্রস্তুত হয়েছিলেন। উদ্ভট আইডিয়াটা মাথায় আসতেই এই সব কারণেই মসিয়ে ভলডিমারের কথাটাই মনে এলো সবার আগে। ওর মনের চেহারা আমার অজানা নয়। আমার অদ্ভুত এক্সপেরিমেন্ট নিয়ে বাধা দিতে যাবেন না। আমেরিকায় ওর কোনো আত্মীয় স্বজনও নেই যে বাগড়া দিতে আসবে। তাই প্রসঙ্গটা নিয়ে খোলাখুলি আলোচনা করলাম ভদ্রলোকের সঙ্গে। অবাক হলাম তার আগ্রহ আর উত্তেজনা দেখে। অবাক হওয়ার কারণ আছে বই কি। আমার সম্মোহনের খপ্পরে বারবার নিজেকে সঁপে দিয়েও সম্মোহনের বিদ্যেটা নিয়ে কস্মিনকালেও গদগদ হননি ভলডিমার। ব্যাধিটা এমনই যে মৃত্যু কবে হবে, কখন হবে তা যখন সঠিকভাবে হিসেব করে বলে দেওয়া সম্ভব নয়, তখন উনি বললেন, ডাক্তাররা যখনই বলে যাবে মৃত্যুর দিন আর সময়, তার ঠিক 24 ঘন্টা আগে উনি আমাকে ডেকে পাঠাবেন। মাস 7 আগে ভলডিমারের স্বহস্তে লেখা এই চিঠিটা পেলাম। মাই ডিয়ার পো, স্বচ্ছন্দে এখন আসতে পারেন। কাল মাঝরাত পর্যন্ত আমার আয়ু। বলে গেলেন দুজন ডাক্তার, সময় হয়েছে, চলে আসুন। ভলডিমার। চিঠি লেখার 8 ঘন্টা পর চিঠি পৌঁছলো আমার হাতে। তার ঠিক 15 মিনিট পর আমি পৌঁছলাম মুমূর্ষু মানুষটার শয্যার পাশে। দিন 10 তাকে দেখিনি, কিন্তু 10 দিনেই চেহারার হাল যা হয়েছে আটকে ওঠার মতো। মুখ শীষের মতো বিবর্ণ, চোখ একেবারেই নিষ্প্রভ। এতটাই ক্ষীণকায় হয়ে গেছেন যে গালের চামড়া কুকড়ে যেন হনু বেরিয়ে আসতে চাইছে। অবিরল শ্লেষা বেরোচ্ছে নাক মুখ দিয়ে। নাড়ি প্রায় নেই বললেই চলে। তা সত্ত্বেও অটুট মনোবল আর শেষ দৈহিক শক্তিকে আঁকড়ে থাকার ফলে টিকে আছেন এখনো। চাঙ্গা হওয়ার জন্য নিজেই ওষুধ নিয়ে খেলেন। ঘরে যখন ঢুকলাম দেখলাম পকেট বুকে কি লিখছেন। কথা বলছেন সুস্পষ্ট স্বরে। দুপাশে দাঁড়িয়ে 2 ডাক্তার। বালিশে ঠেস দিয়ে বসে আছেন ভলডিমার, কোনো মতে পিঠ সোজা করে। ডাক্তার দুজনকে আড়ালে ডেকে এনে শুনে নিলাম বন্ধুবরের শরীরের অবস্থা। বাঁ দিকের ফুসফুস গত 18 মাস ধরে শক্ত হয়ে এসেছে এবং এখন তা একেবারেই অকেজো। ডান দিকের ফুসফুসের উপরের অংশের অবস্থাও তাই। নিচের দিকটা দগদগে হয়ে রয়েছে অসংখ্য ক্ষতে। কয়েক জায়গায় ফুসফুস একেবারেই ফুটো হয়ে গেছে এবং পাজরার সঙ্গে আটকে রয়েছে। ডান দিকের এই অবস্থা ঘটেছে সম্প্রতি। ফুসফুস শক্ত হয়েছে খুবই তাড়াতাড়ি, অস্বাভাবিক গতিবেগে। 1 মাস আগেও লক্ষণ ধরা পড়েনি। ফুসফুস যে পাজরার সঙ্গে লেগে রয়েছে এটা ধরা পড়েছে মাত্র 3 দিন আগে। থাইসিস ছাড়াও হৃদযন্ত্রের মূল ধমনীও নিশ্চয়ই বিগড়েছে, যদিও তা যাচাই করে দেখা এখন আর সম্ভব নয়, কেননা ভলডিমার মারা যাবেন রবিবার রাত 12টা নাগাদ। এই কথা হলো শনিবার সন্ধে 7টার সময়। ডাক্তারদের বললাম পরের দিন 10টা নাগাদ যেন রোগীর বিছানার পাশে হাজির থাকেন। বিদায় নিলেন 2 ডাক্তার। ভলডিমারের পাশে বসলাম। শরীরের বর্তমান অবস্থা আর আসন্ন এক্সপেরিমেন্ট নিয়ে খোলাখুলি আলোচনা করলাম। ওই রকম শোচনীয় অবস্থাতেও তার আগ্রহ তিলমাত্র কমেনি দেখে অবাক হলাম। তারা লাগালেন সময় নষ্ট না করে তক্ষুনি যেন শুরু করে দেই এক্সপেরিমেন্ট। 2 নার্স ছিল ঘরে, কিন্তু নির্ভরযোগ্য সাক্ষী সামনে না রেখে কাজ শুরু করতে মন চাইল না। দুর্ঘটনা ঘটতে কতক্ষণ? তাই বললাম এক্সপেরিমেন্ট শুরু হবে পরের দিন রাত 8টা নাগাদ। 8টার সময় একজন মেডিকেল স্টুডেন্টকে রাখবো ঘরের মধ্যে। ছোকরার নাম থিওডর।
ডাক্তাররা না এসে পৌঁছানো পর্যন্ত অপেক্ষা করলেই ভালো হতো, কিন্তু ভালডিমারের পীড়াপিড়িতে আর তার শারীরিক অবস্থা দেখে বেশি দেরি করতে চাইলাম না। মিস্টার এল যা দেখেছিলেন এবং যা শুনেছিলেন সব হুবহু লিখে নিয়েছিলেন। তার সেই লেখা থেকেই এই প্রতিবেদন হাজির করছি আপনাদের সামনে। পরের দিন ৮টার সময় ভালডিমারের হাত ধরে জিজ্ঞেস করলাম, যতদূর পারেন স্পষ্টভাবে বলুন মিস্টার এল এর সামনে, এই এক্সপেরিমেন্টে আপনার সায় আছে কিনা। ক্ষীণ কিন্তু সুস্পষ্ট স্বরে উনি বললেন, হ্যাঁ, আমি সম্মোহিত হতে চাই, এক্ষুনি। অনেক দেরি করে ফেলেছেন। সঙ্গে সঙ্গে শুরু করলাম হস্তচালনা, যেভাবে এর আগে ওকে ঘুম পাড়িয়েছি বহুবার, ঠিক সেইভাবে। কপালে দু একবার টোকা দিতেই শুরু হয়ে গেল সম্মোহনের প্রভাব, কিন্তু 10টা নাগাদ ডাক্তার দুজন এসে না পৌঁছানো পর্যন্ত সেরকম ফল পেলাম না। ডাক্তারদেরও জিজ্ঞাসা করেছিলাম ওদের কোনো আপত্তি আছে কিনা। ওরা বললেন, রোগীর মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেছে, এখন অনায়াসেই সম্মোহনের ঝুঁকি নেওয়া চলে। আমি তখন হাত চালালাম নিচের দিকে, একদৃষ্টে চেয়ে রইলাম ভালডিমারের ডান চোখের দিকে। ওর নাড়ি তখন অতিশয় ক্ষীণ, আধ মিনিট অন্তর নিঃশ্বাস ফেলছেন অতি কষ্টে। মিনিট 15 অব্যাহত রইল এই অবস্থা। তারপর গভীর শ্বাস ফেললেন ভালডিমার। নিঃশ্বাসের কষ্ট আর রইল না, কিন্তু আধ মিনিটের ব্যবধানটা থেকেই গেল। হাত পা বরফের মতো ঠান্ডা হয়ে এলো। 11টা বাজার 5 মিনিট আগে প্রকৃত সম্মোহনের মোক্ষম লক্ষণগুলো প্রকাশ পেল। ঘুমের ঘোরে যারা হেঁটে বেড়ায় তাদের চোখের সাদা অংশে যেরকম একটা ভাব ফুটে ওঠে, ঠিক সেই রকম ভাব প্রকাশ পেল তার চোখে। দ্রুত হাত চালালাম বার কয়েক, ধীর ধীর করে কেঁপে উঠে বন্ধ হয়ে গেল চোখের পাতা। তাতেও সন্তুষ্ট না হয়ে জোরে জোরে আরও কয়েকবার হাত চালিয়ে এবং আমার ইচ্ছা শক্তিকে পুরোপুরি খাটিয়ে শক্ত এবং সহজ করে আনলাম ওর অঙ্গ প্রত্যঙ্গ। 2 পা 2 হাত শটান বিছানার ওপর মেলে ধরে মাথা ঈষৎ উঁচিয়ে স্থির হয়ে রইলেন ভালডিমার। তখন মধ্যরাত্রি। ঘরে যারা ছিলেন তাদেরকে বললাম ভালডিমারকে ভালোভাবে দেখে নিতে। প্রত্যেকেই এক বাক্যে বললেন, উনি এখন পুরোপুরি সম্মোহিত। ডক্টর ডি অত্যন্ত উত্তেজিত হয়ে উঠলেন, সারা রাত থাকতে চাইলেন। ডক্টর এফ বলে গেলেন ভোর হলেই চলে আসবেন। মিস্টার এল আর নার্স 2 জন রইলেন ঘরে। রাত 3টে পর্যন্ত ভালডিমারকে রেখে দিলাম একইভাবে। ডক্টর এফ বিদায় নেয়ার সময়ে ওকে যেভাবে দেখে গিয়েছিলেন হুবহু সেইভাবেই। নাকের সামনে আয়না ধরলে শুধু বোঝা যাচ্ছে নিঃশ্বাস পড়ছে, চোখ বন্ধ, হাত পা মার্বেল পাথরের মতো শক্ত আর ঠান্ডা, কিন্তু মৃত্যুর লক্ষণ নেই শরীরের কোথাও। ভালডিমারকে এর আগে সম্মোহিত অবস্থায় রেখে একটা ব্যাপারে পুরোপুরি সফল হইনি কখনোই। ডান বাহুর ওপর হাত চালিয়ে ইচ্ছাশক্তি প্রয়োগ করে আমার হাত নাড়ার অনুকরণে তার হাত নাড়াতে পারিনি। মৃতবৎ ভালডিমারের ক্ষেত্রে সেই চেষ্টা আবার করলাম। ব্যর্থ হব জেনেই করলাম, কিন্তু অবাক হয়ে গেলাম আশ্চর্যভাবে সফল হয়। আমার হাত যেদিকে যেদিকে গেল ওর হাতও নড়তে লাগলো সেই দিকে। জিজ্ঞেস করলাম, মসিয়ে ভালডিমার, আপনি কি ঘুমোচ্ছেন? উনি জবাব দিলেন না, কিন্তু ধীর ধীর করে কেঁপে উঠল ঠোঁট জোড়া। পরপর 3 বার জিজ্ঞেস করলাম একই প্রশ্ন। তৃতীয়বারে ওর চোখের পাতা খুলে গেল, শিথিলভাবে নড়ে উঠল ঠোঁট এবং 2 ঠোঁটের ফাঁক দিয়ে অতি অস্পষ্ট ফিসফিসানির মতো ভেসে এলো, হ্যাঁ ঘুমোচ্ছি, জাগাবেন না, মরতে দিন এইভাবেই।
হাত আর পা দেখলাম আগের মতোই শক্ত, অথচ আমি হাত নাড়ালেই উনি ডান হাত একইভাবে নাড়াচ্ছেন। প্রশ্ন করলাম, বুকে ব্যথা এখনো অনুভব করছেন? জবাবটা এলো তক্ষুনি, তবে আগের চাইতে আরো অস্পষ্টভাবে। কোনো ব্যথা নেই, আমি মারা যাচ্ছি। ভোরের দিকে এফ না আসা পর্যন্ত ভালডেমারকে আর ঘাটালাম না। রোগী এখনো বেঁচে আছে দেখে উনি তো স্তম্ভিত। নাড়ি টিপে এবং ঠোঁটের কাছে আয়না ধরে পরখ করে নিয়ে আমাকে বললেন প্রশ্ন চালিয়ে যেতে। আগের মতোই মিনিট কয়েক ভালডেমার কোনো জবাব দিলেন না। মনে হলো শক্তি সঞ্চয় করছেন। পরপর 4 বার একই প্রশ্ন করলাম। চতুর্থবারে অতি ক্ষীণ কণ্ঠে বললেন, হ্যাঁ, এখনো ঘুমিয়ে আছি, মারা যাচ্ছি। ডাক্তাররা বললেন ভালডেমারের এই প্রশান্ত অবস্থাকে টিকিয়ে রাখা হোক, মৃত্যু না আসা পর্যন্ত। মৃত্যুর নাকি আর দেরি নেই, বড়জোর আর কয়েক মিনিট। আগের প্রশ্নটাই আবার জিজ্ঞাসা করলাম ভালডেমারকে। সঙ্গে সঙ্গে আশ্চর্য পরিবর্তন দেখা গেল মুখাবয়বে। চক্ষুগোলক আস্তে আস্তে ঘুরে উঠে গেল উপর দিকে। চোখের তারা অদৃশ্য হয়ে গেল সেই কারণেই। বিবর্ণ হয়ে গেল চামড়া, সাদা কাগজের মতো। 2 হনুর ওপর জ্বর ভাবযুক্ত উত্তপ্ত চক্রাকার দাগ দুটো নিভে গেল আচমকা। নিভে গেল শব্দ দুটো ব্যবহার করলাম বিশেষ কারণে। মনে হলো ফু দিয়ে নিভিয়ে দেওয়া হলো জ্বলন্ত মোমবাতি। এতক্ষণ দাঁত ঢাকা ছিল উপরের ঠোঁট ঝুলে থাকায়। অকস্মাৎ কাঁপতে কাঁপতে ঠোঁট উপর দিকে গুটিয়ে যাওয়ায় প্রকট হলো দাঁতের সারি। ঝপাত করে নিচের চোয়াল ঝুলে পড়ায় বেরিয়ে পড়ল ফুটে ওঠা কালচে জিভ। ঘরে যারা উপস্থিত ছিলেন মৃত্যু দেখে তারা অভ্যস্ত। তা সত্ত্বেও ভালডেমারের এই ভয়ানক মুখচ্ছবি দেখে সভয়ে সিটিয়ে খাটের পাশে পিছিয়ে গেলেন প্রত্যেকেই। জানি পাঠকের মনে অবিশ্বাস দানা বাঁধছে, তা সত্ত্বেও যা ঘটেছিল হুবহু তা বলে যাব। ভালডেমারের সারা অঙ্গে প্রাণের আর কোনো লক্ষণ না দেখে আমরা ধরে নিলাম উনি মারা গেছেন। নার্সদের তদবিরের উপরে তাকে ছেড়ে দেয়াই ঠিক করলাম সবার মত নিয়ে। ঠিক তক্ষুনি ভীষণভাবে কেঁপে উঠল তার জিভ। কাঁপতে লাগলো পুরো 1 মিনিট ধরে। তারপর হাঁ হয়ে থাকা নিথর চোয়ালের ফাঁক দিয়ে বেরিয়ে এলো এমন ভয়ানক এক কণ্ঠস্বর যার বর্ণনা দেয়া আমার পক্ষে বাতুলতা। শব্দটা কর্কশ, ভাঙা ভাঙা এবং শূন্যগর্ভ, বিভৎস। মানুষের কান কখনো এরকম বিকট শব্দ শোনেনি। দুটো কারণে তা অপার্থিব, অন্তত আমার তাই মনে হয়েছিল। প্রথম, শব্দটা যেন ভেসে এলো বহু দূর থেকে, পাতাল থেকে। দ্বিতীয়টি, আঠালো বস্তুর মতো চটচটে ছিল ওই শব্দ। শব্দ আর কণ্ঠস্বরের কথাই কেবল বললাম, আরও একটু খুলে বলা যাক। আওয়াজটা আশ্চর্য রকমের রোমাঞ্চকর, স্পষ্ট শব্দাংশ। মিনিট কয়েক আগে ভালডেমারকে জিজ্ঞাসা করেছিলাম উনি এখনো ঘুমাচ্ছেন কিনা। উনি তার জবাব দিলেন এইভাবে, হ্যাঁ, না, ঘুমিয়েছিল, এখন মারা গেছে। গায়ের লোম খাড়া হয়ে গিয়েছিল শব্দটার বিভৎস উচ্চারণে। শব্দ যে এরকম লোমহর্ষকভাবে উচ্চারিত হতে পারে, এরকম থেমে থেমে মেপে মেপে জিভ দিয়ে বেরোতে পারে, অতি বড় দুঃস্বপ্নেও কেউ তা কল্পনা করতে পারবে না। সুতরাং গায়ে কাটা যে দিয়েছিল তা অস্বীকার করার জো নেই। এক কথায় শব্দটা উচ্চারিত হওয়ার মতো নয় একেবারেই, কিন্তু তবুও তা ভয়াল অনুকম্পন তুলে ধাক্কা খেয়ে খেয়ে
ঠিকরে এসেছিল জিভ দিয়ে, ঠিক যেন কবরের অন্ধকার থেকে। মেডিকেল স্টুডেন্ট মিস্টার এল অজ্ঞান হয়ে গেলেন। নার্স দুজন দৌড়ে পালিয়ে গেল ঘর থেকে। কিছুতেই আর তাদের ফিরিয়ে আনা যায়নি। আমার অবস্থাটা যে কি রকম দাঁড়িয়েছিল সেই মুহূর্তে, পাঠকের কাছে তা ধোয়াটে রাখতে চাই না। বুদ্ধিশুদ্ধি একেবারেই লোপ পেয়েছিল বললেই চলে। ঘণ্টাখানেক কারো মুখে আর একটা শব্দও বেরোয়নি। এক নাগারে মিস্টার এল এর জ্ঞান ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে গেছি। উনি জ্ঞান ফিরে পাওয়ার পর কথাবার্তা শুরু হলো ভালডিমারের অবস্থা নিয়ে। অবস্থার বর্ণনা আগে যা দিয়েছিলাম, দেখা গেল তার রদবদল হয়নি। ভালডিমার রয়েছেন ঠিক একইভাবে। আয়না ধরলে নিঃশ্বাসের লক্ষণ আর ধরা পড়ছে না, তফাৎ শুধু এইখানে। বাহু থেকে রক্ত টেনে বার করার চেষ্টা ব্যর্থ হলো। আমার ইচ্ছা শক্তি দিয়ে বাহু আর নাড়াতেও পারছিলাম না। সম্মোহনের প্রভাব দেখা যাচ্ছিল কেবল ভালডিমারের জিভে। যতবার প্রশ্ন করেছি ততবার জিভ থরথর করে কেঁপে উঠেছে, যেন আপ্রাণ চেষ্টা করছে জবাব দেয়ার, কিন্তু স্বর ফুটছে না। আমি ছাড়া অন্যরা প্রশ্ন করে ব্যর্থ হয়েছেন। এমনকি যুগ্ম সম্মোহনের প্রভাবেও অন্যকে দিয়ে প্রশ্ন করে ফল পাইনি। ভালডিমারের জিভ নিথর থেকেছে। অন্য নার্সদের জুটিয়ে এনে তাদের জিম্মায় ভালডিমারকে রেখে 10টার সময় ডাক্তার দুজন আর মিস্টার এলকে নিয়ে বেরিয়ে এলাম বাড়ি থেকে। বিকেলের দিকে আবার সবাই এলাম রোগীকে দেখতে। অবস্থা আগের মতোই। আবার ওকে জাগানোর চেষ্টা করে কোনো লাভ নেই, এ বিষয়ে একমত হলাম সবাই। পরিষ্কার দেখা গেল মৃত্যু বলতে যা বোঝায়, সম্মোহনের প্রভাবে তাকে আটকে রাখা সম্ভব হয়েছে। এ অবস্থায় ওকে ফের জাগাতে গেলে মৃত্যু ত্বরান্বিত হবে। সেদিন থেকে সামনের সপ্তাহ পর্যন্ত ঝাড়া 7 মাস একইভাবে পড়ে থেকেছেন ভালডিমার। ডাক্তার এবং অন্যান্যদের নিয়ে দেখে এসেছি মাঝে মাঝে। নার্সদের তদবিরে ছেদ পড়েনি মুহূর্তের জন্যেও। গত শুক্রবার ঠিক করলাম আবার ওকে জাগানোর চেষ্টা করা যাক। সর্বশেষ এই এক্সপেরিমেন্টের ফল শুভ হয়নি এবং এই নিয়েই যত কিছু কানাঘুষার সূচনা ঘটেছিল আড়ালে আবডালে। সম্মোহনী প্রক্রিয়ার বিধি মতো হস্তচালনা করে বেশ কিছুক্ষণ বিফল হলাম। তারপর দেখা গেল কনিনিকা আস্তে আস্তে একটুখানি নামলো নিচের দিকে। সেই সঙ্গে বিকট দুর্গন্ধময় হলদেটে রস বেরিয়ে এলো নেমে আসা চোখের তারার আশপাশ দিয়ে। চেষ্টা করলাম ইচ্ছা শক্তি প্রয়োগ করে ভালডিমারের বাহু আবার চালনা করা যায় কিনা। ব্যর্থ হলাম। ডক্টর এফ এর ইচ্ছানুসারে তখন একটা প্রশ্ন করলাম, মাসিয়া ভালডিমার, এই মুহূর্তে আপনার ইচ্ছে বা অনুভূতি কি ধরনের বলতে পারবেন? মুহূর্তের মধ্যে হনু দুটোর ওপর জ্বর তপ্ত চক্রাকার লোহিত আভা জেগে উঠল। থর থর করে কেঁপে উঠল জিভ, যেন ভীষণভাবে ঘুরপাক খেতে লাগলো হাঁ করা মুখ গহ্বরের মধ্যে। চোয়ালার ঠোঁট আগের মতোই আড়ষ্ট ছিল বলে হা হয়ে আছে মুখটা এই 7 মাস। তারপরে বেশ কিছুক্ষণ পরে কদাকার সেই স্বর ঠিকরে ঠিকরে বেরিয়ে এলো জিভ দিয়ে, ঈশ্বরের দোহাই, তাড়াতাড়ি করুন, তাড়াতাড়ি, হয় ঘুম পাড়িয়ে দিন, না হয় জাগিয়ে দিন, এক্ষুনি, এই মাত্র, আমি মারা গেছি। ভীষণ ঘাবড়ে গেলাম। কিং কর্তব্য বিমূঢ় হয়ে রইলাম কিছুক্ষণ। তারপর ভালডিমারকে সুস্থ করবার চেষ্টা করলাম। ব্যর্থ হলাম একেবারেই। চেষ্টা করলাম জাগাতে। ইচ্ছা শক্তি সংহত করে ধস্তাধস্তি করে গেলাম বললেই চলে।
লক্ষ্য করলাম কাজ হচ্ছে। ভালডিমারের সম্মোহনের প্রভাব কেটে যাবে এক্ষুনি। ঘর শুদ্ধ লোক সাগ্রহে চেয়ে রইল কি হয় দেখবার জন্য। যা হয়েছিল তা এমনই অসম্ভব কাণ্ড যা দেখার জন্য প্রস্তুত থাকতে পারে না কোনো মানুষ। দ্রুত হাত চালিয়ে যাচ্ছি আর শুনছি বিকট বিভৎস হাহাকার। মারা গেছি, মারা গেছি। কথাটা বেরোচ্ছে কিন্তু ঘুরপাক খাওয়া জিভ থেকে, ঠোঁট থেকে নয়। তারপরে আচমকা আমার হাতের নিচেই পুরো দেহটা 1 মিনিটের মধ্যে কুঁচকে গুটিয়ে ছোট হয়ে কুকরিয়ে একদম পচে গেল। বিছানাময় পড়ে রইল কেবল অতি জঘন্য এবং অত্যন্ত দুর্গন্ধময় খানিকটা জলীয় পদার্থ। এতক্ষণ শুনছিলেন এডগার অ্যালান পোর একটি গল্প, ঘুম।